নিউজ@দিস উইকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত এক সপ্তাহে যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনা নিয়ে পর্যালোচনা আমাদের এই নিউজ@দিস উইকে। আজকে নিউজ@দিস উইকে যে বিষয়টিতে প্রথমে আসবে সেটি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আপনাদের গত সপ্তাহে জানিয়েছিলাম যে জো বাইডেন তিনি ডেমোক্র্যাটদের প্রার্থী হচ্ছেন কিনা তাই নিয়ে সংশয় রয়েছে। ডেমোক্র্যাটদের প্রার্থী জো বাইডেন হচ্ছেন না, প্রার্থী হচ্ছেন কমলা হ্যারিস এবং কমলা হ্যারিস মনোনয়নপত্র পেশ করেছেন। এই বিষয়টি এবারের নিউজ@দিস উইকের শীর্ষে রেখেছি এই কারণেই, কারণ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন আপনারা জানেন নভেম্বরে হবে। সেই নভেম্বরের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কিন্তু কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে রীতিমতো বাতাসে বারুদের গন্ধ। আমেরিকার বিভিন্ন প্রদেশে এই নিয়ে হইচই হট্টগোল শুরু হয়ে গিয়েছে। এই বিষয়টি আজকের নিউজ@দিস উইকের প্রথম নিউজ। দ্বিতীয় যে খবরটির দিকে যাব, বাংলাদেশে অসন্তোষের পর বাংলাদেশ আপাতত শান্ত। বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন, যেখানে শেখ হাসিনা ছাত্রদের রাজাকার বলেছেন বলে ছাত্রদের একাংশের প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদের অগ্নিস্ফুলিঙ্গ গোটা বাংলাদেশে জুড়ে হয়েছে এবং যে ঘটনায় 147 জন নিহত হয়েছেন বলে খবর, সংবাদ সংস্থার খবর, অর্থাৎ বিদেশ সংবাদ সূত্রে জানিয়েছে 160 জনের নিহত হওয়ার ঘটনা। এই ঘটনার পর বাংলাদেশ আপাতত শান্ত। বাংলাদেশে আপাতত মোটামুটি দেখা যাচ্ছে যে শান্তির বাতাবরণ, শান্তি কল্যাণ হয়ে রয়েছে। এখন ইন্টারনেট আবার ফিরে আসছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী ঢাকা সহ অন্যান্য অঞ্চল। রাজধানী ঢাকা ছাড়াও পাবনা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা প্রভৃতি এলাকায় ব্যাপক গন্ডগোল হয়েছিল, হিংসাত্মক কার্যকলাপ হয়েছিল, দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। শেখ হাসিনা এই সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন ছাত্রদের তিনি কোনো সময় রাজাকার বলেননি, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বিরোধী দল বিএনপি এবং জামাত তারা বিদেশি রাষ্ট্রের কাছ থেকে টাকা খেয়ে ঘটনাগুলি ঘটিয়েছে বলে তিনি বলেছেন। এবং একই সঙ্গে হাসিনা বলেছেন যে কোটা বিরোধী আন্দোলন যদি দেখা যায় যে আবার মাথাচাড়া দিচ্ছে তাহলে তিনি কোনো মতে রেয়াত করবেন না। ইতিমধ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কোটা বিরোধী আন্দোলনের 93% চাকরি সংরক্ষিত হবে সাধারণ মেধার ভিত্তিতে। 7% মধ্যে 5% থাকবে মুক্তিযোদ্ধার পরিবারদের জন্য এবং বাকি 2% অনগ্রসর শ্রেণী এবং অপর লিঙ্গের মানুষদের জন্য। অর্থাৎ ছাত্রদের দাবি ছিল সেই দাবি খানিকটা সমর্থক করেছেন সুপ্রিম কোর্ট। তারা জানিয়েছেন 93% চাকরি হবে মেধার ভিত্তিতে। সরকারি চাকরির ক্ষেত্রে এই ব্যবস্থা বলবৎ হবে বলে জানিয়েছেন। শেখ হাসিনা সরকার পরিষ্কার জানিয়েছেন এরপরও যদি কোটা বিরোধী কোনো আন্দোলন হয় তাহলে সেই আন্দোলন তারা শক্ত হাতে দমন করবেন। তবে আপাতত বাংলাদেশ শান্ত। কলকাতা থেকে বাংলাদেশের যাত্রীবাহী বাস, প্লেন এবং ট্রেন ছাড়তে আরম্ভ করেছে। বাংলাদেশের যাত্রীরা যারা এখানে আটকে পড়েছিলেন তারা সবাই চলে গেছেন। আমাদের হিসেব অনুযায়ী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা দেশে ফেরার জন্য উদ্গ্রীব। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে বাংলাদেশের কিছু ছাত্রছাত্রী রয়েছেন, তারাও দেশে ফিরতে চান। মার্কুই স্ট্রিট সংলগ্ন, সদর স্ট্রিট সংলগ্ন লিটল বাংলাদেশে ইতিমধ্যেই মানুষজন ফিরে যাচ্ছেন। কলকাতার হাসপাতালগুলিতে কিন্তু এখনো বাংলাদেশের রোগীদের আসা সম্পূর্ণ হয়নি। বাংলাদেশের রোগীরা কলকাতার হাসপাতালগুলিকে বয়কট করেছেন, যার ফলে হাসপাতালগুলি অসুবিধার মধ্যে পড়ে গেছে। কারণ 15% এই হাসপাতালে যে রোগী আসেন তা বাংলাদেশি হন। বাংলাদেশ ডেস্ক আলাদা করা হয়েছে, কিন্তু সেই বাংলাদেশ ডেস্ক মাছি দাঁড়াচ্ছে, এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে কেউ আসেননি। তৃতীয় যে খবরটিতে যাব নিউজ@দিস উইকে, সেটি হচ্ছে কাঠুয়ার সংঘর্ষ। আপনারা সবাই জানেন পুলওয়ামা যে বিরাট বড় ঘটনা ঘটেছিল, হাদসা ঘটেছিল কয়েক বছর আগে, তারপর কুপওয়ারাতে আবার জঙ্গি আক্রমণ ঘটেছে। জঙ্গি আক্রমণের ফলে পাকিস্তান আগত জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীর অতিক্রান্ত করে তারা ঢুকে পড়েছে আজাদ কাশ্মীরে, অর্থাৎ ভারতীয় কাশ্মীর অঞ্চলে, এবং সেখানে ঢুকে তারা নির্বিচারে গুলি চালিয়েছে, যার ফলে কয়েকজন আহত হয়েছেন বলে খবর। তার প্রত্যুত্তরে কাঠুয়াতে ভারতীয় বাহিনী গুলি চালিয়েছে এবং সেই গুলিতে 2জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। এই 2 সন্ত্রাসবাদীর পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক যে অম্লমধুর তা সবাই জানেন, এবং এই অম্লমধুর সম্পর্কের জন্য রীতিমতো সমস্যা দেখা দিয়েছে। অন্যদিকে ইমরান খান, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি জেলবন্দি রয়েছেন, কিন্তু জেলবন্দি অবস্থায় তিনি বলেছেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য লড়াই করবেন।
এই যদি লড়াই করেন তিনি, তাহলে তা অভাবনীয় হবে। কারণ জেলবন্দি অবস্থায় কোনো প্রাক্তন প্রধানমন্ত্রীর এইভাবে উপাচার্য হবার জন্য আবেদন, সেটি কিন্তু নিঃসন্দেহে একটি বড় ঘটনা। আরেকটি বড় ঘটনা এই সপ্তাহে ঘটে গেছে, সেটা হচ্ছে শন নদীর ওপরে বিভিন্ন দলের অংশগ্রহণ প্যারিস অলিম্পিক উপলক্ষে। তারা মার্চ পাস করেছেন, যা ক্রুজের মাধ্যমে হয়েছে। এই প্রথম প্যারিস অলিম্পিকে একটি বিষয় হলো, সেটি হচ্ছে স্টেডিয়ামে কোনো উদ্বোধন অনুষ্ঠান হলো না, উদ্বোধন অনুষ্ঠান হয়েছে বাইরে। ক্রুজে বর্ণময় উদ্বোধন অনুষ্ঠান, লেডি গাগার গান, সবকিছু মিলে লুভর মিউজিয়ামের সেই অদ্ভুত স্থাপত্য সবকিছু মিলে শন নদীর তীরে এই উদ্বোধন অনুষ্ঠানটি জমে উঠেছিল। শনিবার দিন এই উদ্বোধন অনুষ্ঠানের পর মূল প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। সেই প্রতিযোগিতায় ভারত অংশগ্রহণ করছে। ভারতের 117 জনের কন্টিনজেন্ট গিয়েছে। মোট 10,500 অ্যাথলিট রয়েছেন। সুতরাং প্যারিস অলিম্পিক যে জমজমাট তা বলে দেবার অপেক্ষা রাখে না। অন্যদিকে গত সপ্তাহ, যে সপ্তাহটি শেষ হলো, নিউজ অ্যাট দ্য রেট দিস উইকে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে 21শে জুলাইয়ের সমাবেশ। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নতুন কোনো সুর শোনা যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও বলেছেন যে তিনি দলের দুর্নীতিমুক্ত করতে চান, এবং একই সঙ্গে তিনি বলেছেন যে বিজেপি সরকার যে ঘটনাগুলি ঘটাচ্ছে তা অভিপ্রেত নয়। অন্যদিকে এই সমাবেশে, 21 জুলাই সমাবেশে একমাত্র উল্লেখযোগ্য বিষয় ছিল সমাজবাদী পার্টির নেতা। আপনারা সবাই জানেন যে লাল টুপি পরে তিনি অংশগ্রহণ করেছিলেন, তার অংশগ্রহণটা সব থেকে উল্লেখযোগ্য ঘটনা হয়েছে। এবং তিনি বলেছেন বিজেপি সরকার ক্ষণিকের অতিথি, তাদের উৎখাত করার জন্য আমাদের সবাইকে এক হয়ে লড়তে হবে। অর্থাৎ ইন্ডিয়া জোট সম্পর্কে তিনি পরিষ্কার মন্তব্য করেছেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদব, মুলায়ম সিং যাদবের পুত্র, তিনি উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টির ফলাফল ভালো হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধন্যবাদ জানিয়েছেন। অখিলেশ যাদবের অন্তর্ভুক্তি 21 জুলাই সমাবেশে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের গতানুগতিকতা, অভিষেকের বক্তব্যে কিছুটা নতুনত্ব, সবকিছু মিলে 21শে জুলাই ছিল জমজমাট। দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন 21শে জুলাইয়ের এই সমাবেশ উপলক্ষে, এবং 21শে জুলাইয়ের সমাবেশ সর্বাঙ্গীন সফল হয়েছে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সংসদে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ বিজেপির যিনি প্রতিনিধি হিসেবে সংসদে গেছেন, তিনি তার মেডেন স্পিচে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। তিনি আক্রমণ করেছেন কংগ্রেসের গৌরব গগৈকে, যে গৌরব গগৈ অসমের প্রতিনিধিত্ব করেন। সেই গৌরব গগৈকে তিনি বলেছেন নাথুরাম গডসে নিয়ে কথা, এবং নাথুরাম গডসকে নিয়ে কথাতে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, কিন্তু মেডেন স্পিচে লোকসভায় তিনি যে দাগ কাটতে পেরেছেন তা বলে দেবার অপেক্ষা রাখে না। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, थोड़ा सब्र रखिए, कुर्सी का पीटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। द स्लोगन ऑफ जो राम को लाए हैं हम उनको लाएंगे बैकफायर्ड। आई वुड रादर से प्रभु राम आए तो न्याय आया। कुछ वक्त जरूर लगा लेकिन इंसाफ आया। बिल पे कोई चर्चा नहीं हुआ है। किसान बिल पर सर, जब स्पीकर बोलता है तो बोलता है और वो सही बोलता है। सर बिल पे आप कोई correct करो चर्चा अपना। नहीं हुआ है। देश में जनता मालिक है, कोई नेता मालिक नहीं है। वक्त बदल गया है। तीनों बातों के लिए इनको माफी मांगनी चाहिए और रिकॉर्ड से ये तीनों शब्द एक्सपर्ट होने चाहिए। তিনি সংসদের ভাষণে বিজেপির বিরুদ্ধে এক কাট্টা হয়েছেন, এবং তিনি ভাষণে বলেছেন সিবিআই ইডি লেলিয়ে দিয়ে তার কোনো ফল হবে না। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে ভাষণ দিচ্ছিলেন তখন তাকে গার্ড দিয়েছেন, রীতিমতো তাকে আড়াল করেছেন বিরোধী দলের আক্রমণের হাত থেকে সায়নী ঘোষ, যিনি নতুন গেছেন লোকসভায় গিয়ে তিনি তার দায়িত্বটা নিয়েছেন। আগে এই দায়িত্বে দেখা যেত মহুয়া মৈত্রকে, কিন্তু সায়নী ঘোষ আপাতত সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের খবর এই মুহূর্তে, ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় পৌঁছে গেছে, তাদের অনুশীলন শুরু হয়ে গেছে। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল খেলবে শ্রীলঙ্কায়। সূর্যকুমার যাদব রয়েছেন। সূর্যকুমার যাদব লিমিটেড ওভারে নেতৃত্ব দেবেন এবং টেস্ট ম্যাচে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার এই সিরিজ রীতিমতো উল্লেখযোগ্য হবে বলে অনুমান করা হচ্ছে। আর কলকাতার ফুটবল লিগ রীতিমতো জমে উঠেছে। কলকাতার ফুটবল লিগ সুপার 6-এ পৌঁছবে। আজ ডুরান্ড কাপের খেলা শুরু হয়ে যাচ্ছে। মোহনবাগান প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছে আজকে উদ্বোধনী ম্যাচে। এই ছিল নিউজ
দিস উইকের খবরাখবর।